হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন এমআবিডি পডকাস্ট সিরিজ, যেখানে আমরা কথা বলি আমাদের ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ হোল্ডারদের সাথে। আজকে আমার সাথে আছে সাফি ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো ওর কাছ থেকে প্রথমেই আমি ওর পরিচয় এবং ওর প্রোগ্রামের ডিটেলসটা জানতে চাই আর কি। তারপরে আমি আস্তে আস্তে অন্যান্য কোয়েশ্চেন করা শুরু করব। সাফি। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ আমাকে এই পডকাস্টে ইনভাইট করার জন্য। তো আমি মোহাম্মদ শাফি। আমার বিএসসি আমি কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ত্রিপুরা ডিপার্টমেন্ট থেকে। এবং বর্তমানে 25-27 কোহর্টের জন্য ড্রিম ইরাসমাস মুন্ডাস ড্রিম প্রোগ্রাম ডাইনামিক্স অফ রিনিউয়েবল বেসড পাওয়ার সিস্টেম প্রোগ্রামের জন্য সিলেক্টেড হয়েছে। অলরাইট, কংগ্রেচুলেশন সাফি এগেন। থ্যাংক তো ইউ। আমি জানতে চাই তোমার প্রোগ্রামটা আসলে কী নিয়ে, এবং এই প্রোগ্রামে আসলে কী কী পড়াশোনা হবে, এটা একটু ডিটেলে বলো আর কি আমাদের। তো যদি বেসিক্যালি বলি, আমার প্রোগ্রামটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি বেসড, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি রিলেটেড পাওয়ার সিস্টেম, কন্ট্রোল সিস্টেম, তো এই রিলেটেড আর কি মেনলি। তো প্রিভিয়াসলি আমার এই রিলেটেড থিসিস এন্ড রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল। তো মেনলি এই কারণেই এই প্রোগ্রামের প্রতি আমার ইন্টারেস্টটা জন্ম নেয়। তো সেই থেকে অ্যাপ্লাই করা এন্ড ফাইনালি এই প্রোগ্রামে আসা। তো বেসিক্যালি এখানে আমরা পাওয়ার সিস্টেম, যেটা বর্তমানে আমরা ক্লিন এনার্জির দিকে মুভ করতেছে ওয়ার্ল্ড। তো মেনলি ওটার বেসিক্যালি ওটার পড়ালেখা রিনিউয়েবল এনার্জি। অলরাইট, আমি তোমার কাছ থেকে জানতে চাই যে ধরো তুমি যখন প্রথম স্কলারশিপটা পেলা, পাওয়ার পর তোমার অনুভূতিটা ঠিক কেমন ছিল, তুমি কার কাছে শেয়ার করছো, কিরকম লাগছে, এগুলো একটু বলো দেখি। ওকে ভাইয়া, প্রথম আসলে আমার যখন কনফার্মেশনটা আছে ওই দিন ছিল হচ্ছে 14 এপ্রিল, হুম মানে হুম। পহেলা বৈশাখের দিন। তো দুপুর 2টার দিকে আমি মেলটা পাই। তো আমি আসলে বাসাতে ছিলাম। তো প্রথমে বাবা মার সাথে শেয়ার করি যে আহ, তারা জানতো যে এরকম অ্যাপ্লাই করেছি। ইন্টারভিউ হয় আমার ঈদের আগের দিন, আমি হুম। ইন্টারভিউ দেই। তো আচ্ছা। 14 এপ্রিল রেজাল্ট আসে। তো মানে অনেক দিনের সাধনার ফল হয় না। তো ওইরকম মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো বাবা মাকে জানাই, পরবর্তীতে পরবর্তীতে শিক্ষকদের প্লাস আরো সিনিয়র যারা এই পুরো প্রসেসটাতে আমাকে হেল্প করেছে, ওনাদের সাথে কথা হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুমি সবাইকে তারপরে জানাও আর কি, তাই না, যে আমি Yes. স্কলারশিপ পেয়েছি। আর তুমি প্রথম কার কাছ থেকে স্কলারশিপ সম্বন্ধে জেনেছিলে এবং কিভাবে জেনেছিলে আর কি। ওকে, তো আমি প্রথম আমার ডিপার্টমেন্টের এক ভাই থেকে স্কলারশিপ সম্পর্কে জানি। হুম হুম। উনি হচ্ছে 2023 সালে এই স্কলারশিপটা পায়। এই প্রোগ্রামে না, আমি তো ড্রিম প্রোগ্রামে, উনি আরেকটা প্রোগ্রাম র্যাম প্লাস, ওইটাতে স্কলারশিপ পায় রিপন ভাই। হুম তখন হুম। আমি হচ্ছে থার্ড ইয়ার 3-1, থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার। তো তখন আমি জানতে পারি যে ইরাসমাস মুন্ডাস নামে কিছু একটা আছে। যেহেতু আমি তখন রিসার্চটা আমার শুরু করেছি মাত্র, এবং আমার ইচ্ছে ছিল হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়া। তো আমি একটু ঘাটাঘাটি করি, আচ্ছা এটার জন্য অ্যাপ্লাই করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে বা আসলে কি কি লাগে। তো এটা হচ্ছে আমার প্রথম জানা। পরবর্তীতে 2024 সালে যখন আপনি স্কলারশিপ পেলেন, তো এটা আমাকে আরেকটু ইন্সপায়ার করলো যে না, আচ্ছা 2023 সালে আমার একজন সিনিয়র ভাই স্কলারশিপটা পেলো, 24 সালে আপনি পেলেন, যেহেতু আপনার সাথে আমার আইটিগুলিতেও কাজ করা হয়েছে। তো ওইখান থেকে ইন্সপিরেশনটা পাওয়া, আচ্ছা ঠিক আছে, না আমার ওটা পাওয়াই লাগবে, এটার জন্য তাহলে কাজ করি। তো আমি প্রোফাইলটা ওইভাবে সাজাই, এবং আলটিমেটলি অ্যাপ্লাই করার পরে তো এখন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন তুমি এখানে আর কি আমাদের সবাইকে তোমার স্টোরি শোনাচ্ছ। এটা খুব ইন্সপায়ারিং। আর তুমি অন্যান্য স্কলারশিপ বাদ দিয়ে কেন ইরাসমাস মনে চুজ করলা? মানে তোমার কি আচ্ছা, অন্য কোনো ফার্স্ট স্কলারশিপ মাথায় ছিল যে অন্যান্য স্কলারশিপ বাদে কেন আমি ইরাসমাস মনে আসলাম, এরকম কোনো কারণ আচ্ছা আছে? ফার্স্ট অফ অল আমার ইচ্ছা ছিল যে ইউরোপের দিকেই মুভ করা। হুম। মানে থাকে না পার্সোনাল প্রেফারেন্স, তো ইউএস এর দিকে আমার আসলে তেমন ইচ্ছা ছিল না। তো সেই কারণে আমার ইউএসএ তে অ্যাপ্লাই করা হয় নাই মাস্টার্স বা পিএইচডি কোনোটাতেই। তো ইউরোপের দিকে ইরাসমাস হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ। হুম। বাকি আরো অনেকগুলো স্কলারশিপ রয়েছে, বাট ওইগুলাতে কোনোটাতে দেখা যাচ্ছে আমার জব এক্সপিরিয়েন্স প্রয়োজন, যেমন এসআই স্কলারশিপের কথা যদি বলি, বা কোনোটাতে হচ্ছে আমার স্কলারশিপ করার পরে আমার দেশে ব্যাক করা লাগবে, ম্যান্ডেটরি এটা। তো সেই ক্ষেত্রে সব দিক বিবেচনা আমার মনে হয় যে ইরাসমাস মুন্ডাসটাই আমার সাথে বেস্ট ফিট। তো এই কারণে আমি এটাকেই মেইনলি টার্গেট করি। আচ্ছা, অলরাইট। সো তুমি আমাকে বলো যে তুমি যখন অ্যাপ্লাই করতেছিলে এরাসমাস মন্ডাস স্কলারশিপের জন্য, কারণ এটা তো অনেকগুলো স্টেপ অনুযায়ী হয় আর কি। তো ধাপে ধাপে কোন কোন স্টেপে তুমি সবচেয়ে বেশি স্ট্রাগল ফেস করেছো আর কি, এবং ওগুলো তুমি কিভাবে ওভারকাম করছো? ওকে ভাইয়া, তো আমি যদি শুরু থেকে আমার জার্নিটা শেয়ার করি, তো আমার যে প্রোগ্রামটাতে এটাতে ইন জেনারেল 2টা স্টেপ হবার কথা ছিল। ফার্স্টে আমরা অ্যাপ্লাই করব,
এবং হুম ওইখান থেকে টপ 80 কে ওরা ইন্টারভিউ কল করবে হুম এবং টপ আলটিমেট যারা সিলেক্টেড হবে তাদেরকে মেল দিবে। বাট এইবার মানে এত সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়ে যে ওরা ওদের যে ক্রাইটেরিয়াটা ওটা চেঞ্জ করে ফেলে। ওরা এখানে আবার একটা ভিডিও প্রেজেন্টেশন অ্যাড করে সেকেন্ড রাউন্ডের জন্য। অর্থাৎ হুম আমি ফার্স্টে অ্যাপ্লাই করলাম, ওরা মেবি টপ 200 কে একটা ভিডিও প্রেজেন্টেশন দিতে পারলো হুম রিলেটেড টু দেয়ার ফিল্ড, বা এই যে প্রোগ্রামে আমি কেন আগ্রহী, আমাকে আগে এরকম কোনো কাজ করা হয়েছে কিনা, বা রিসার্চ বা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা এটার জন্য। তো সেকেন্ড পেজে আমি আমি আমার যে থিসিসটা আছে হুম আমি হুম। ওইটা প্রেজেন্ট করলাম। তো তারপরে টপ 8 থেকে ওরা ডাকলো ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউটা হবে, আমি ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছে এটা আমাকে মোটামুটি 7 দিন আগে জানায় ইন্টারভিউ। বাট ইন্টারভিউটা কবে হবে আসলে ওইটার এক্সাক্ট কোনো ডেট ওরা দেয় না। আচ্ছা, তো এক্স্যাক্টলি যখন আমাকে জানালো তারপরে আমার হাতে টাইম ছিল মেবি 36 আওয়ার্স, এরকম টাইম ছিল, 2 দিনও সময় ছিল 2 না। দিন, আচ্ছা, তো এই খুবই স্বল্প টাইমটাতে সময় আমাকে ছিল। অনেক স্ট্রাগল করে প্রিপারেশন নিতে হয়েছে। ওই টাইমটাতে আবার রোজা ছিল, যেহেতু বললাম ঈদের আগের দিন আমি ইন্টারভিউ দিয়েছি। তো আমাকে প্রিপেয়ার হয়ে ইন্টারভিউটা দিতে হয়েছে সকাল 8টার দিকে। তো আচ্ছা, এই একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য। তুমি এখন আমাকে বলো যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন কিভাবে নিছিলা, আর ইন্টারভিউতে তোমাকে কি কি কোশ্চেন করছিল? আচ্ছা, প্রথম যেদিন আমি জানতে পারলাম যে আমি ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছি, হুম হুম ওই দিন থেকে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখা শুরু করলাম। আপনারও ভিডিও আছে ইন্টারভিউ রিলেটেড, কিভাবে কি প্রিপারেশন নিতে হবে প্লাস আদার্স। তো ভিডিও দেখার পরে তো আমি দেখলাম যে আসলে কিছু কমন কোয়েশ্চেন থাকে হুম হুম যেটা ওরা জিজ্ঞেস করতে পারে। প্লাস আমি আমার যে প্রোগ্রামে এরপর আগের বছরগুলোতে যারা ইন্টারভিউ দিয়েছে ওদের বিভিন্ন পোস্ট থেকে কোয়েশ্চেন গুলা চেষ্টা করলাম বুঝার, বা কি কি টপিক থেকে আলটিমেটলি কোয়েশ্চেন গুলা করে। তো সেইগুলো থেকে মেনলি প্রিপারেশন আমি নিলাম। বাট আমাদের যে ইন্টারভিউটা হয় এটা বেসিক্যালি টপিক রিলেটেড, মানে হুম তেমন আউট কোনো কোশ্চেন আমাকে আমার প্রফেসর করে নাই, উনি জার্মানির একজন প্রফেসর ছিল। তো বাট আমি কেন এই প্রোগ্রামে যাইতে চাচ্ছি বা এরকম কোনো আউট কোশ্চেন করে নাই। আমি ইন্টারভিউ জয়েন দিলাম, উনি হুম হাই হ্যালো করলো, তারপরে উনি আমাকে একটা স্লাইড প্রেজেন্ট করলো, এখানে 6টা কোশ্চেন ছিল স্টেপ বাই স্টেপ। হুম হুম। ওই 6টা কোশ্চেনের জন্য আবার স্পেসিফিক টাইম ছিল, যে এটা 5 মিনিট, এটা 2 মিনিট, এরকম। তো আচ্ছা, অ্যাজ মোটামুটি লাইক 30 মিনিট মতো। ওই যে আইএলস এর হচ্ছে যেরকম এক্সাম হয় সেকেন্ড পার্টে হ্যাঁ, ওরকম আর কি। সেকেন্ড পার্টে আচ্ছা উনি আচ্ছা, আমাকে তারপর স্লাইডে বলো। কোশ্চেন দিচ্ছিল, আমার খাতাতে ওটার অ্যান্সার লিখে হুম হুম। এভাবে ধরে ওনাকে আবার বুঝাইতে হচ্ছিল যে আচ্ছা এটা এভাবে প্রসেসটা কি, এই আর কি। আচ্ছা আচ্ছা, তো তুমি এখন বলো যে পরবর্তীতে যারা আসবে ওদের কিভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া উচিত? এটা কি ঘাবড়ানো উচিত নাকি খুব বেশি ঘাবড়ানো না, উচিত না? আমার যেটা মনে হয় যে যদি কেউ এখানে ঘাবড়ে যায় বা হুম মানে কনফিডেন্সটা না পায় হুম তাহলেই তার জন্য প্রবলেম। কারণ আমাকে যে 6টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে আমি কিন্তু সবগুলা ঠিকঠাক অ্যান্সার দিতে পারি নাই, আমি হুম হুম। 4টা ঠিকঠাক অ্যান্সার দিতে পারছি। বাট আচ্ছা। আমি যদি এখানে ঘাবড়ে যাইতাম হয়তো পারতো যে আমি আরো আরো কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার ভুল দিতেছি। হুম। বা লাস্টে আমি প্রফেসরকে সরাসরি জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে আমাদের তাহলে দেখা হবে ইনশাল্লাহ। মানে ইনশাল্লাহ তো আর বলি নাই, মানে এটাই যে আমাদের আসলে দেখা হবে। উনি আচ্ছা, বলতেছে হ্যাঁ আচ্ছা দেখা হবে। তো এই যে একটা কনফিডেন্ট, এটা অবশ্যই ধরে রাখা উচিত যে কোনো ইন্টারভিউ। এটাই এটাই। এখন তুমি আমাকে বলো যে এই যে ধাপ কয়েকটা পার করলা, এর মধ্যে সবচেয়ে এখন তো তুমি বললা যে স্ট্রাগল ফেস করছো কোনটায়। এখন তুমি আমাকে বলো যে সবচেয়ে বেশি কোনটা এনজয় করছো এবং ওইটা কি ছিল? আমার আমি মনে করি যে সবচেয়ে বেশি এনজয়েবল ছিল হচ্ছে ভিডিও প্রেজেন্টেশনের যে হুম ব্যাপারটা। কারণ ওইখানে আমি আসলে সুযোগ পাই যে আমার যে কাজ, আমার যে হুম থিসিসটা বা রিসার্চ ওয়ার্ক গুলা ওইখানে মেনলি তুলে ধরার আর কি। তো হুম হুম ওরা অপশন দেয় যে আমি যে কোনো একটা, হয় আমার থিসিস নয়তো আমার যে কোনো একটা রিসার্চ বা আমার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, হুম তো হুম। অবশ্যই প্রোগ্রাম রিলেটেড, তো ওইটা আমি যেন প্রেজেন্ট করি। তো আমি আমার থিসিসটা প্রেজেন্ট করি কারণ আমার কাছে মনে হয়েছে যে এটাই বেস্ট এখানে ফিট করতেছে। এবং আমি আমার সিনিয়র থেকেও জিজ্ঞেস করি যে এটাই করলে ভালো হবে নাকি, তো ভাইও সাজেস্ট করে হ্যাঁ এটাই করো, ওইদিকে যাও। তো আলটিমেটলি তো এই পার্টটা আমি অনেক এনজয় করি, কারণ আমার মনে হয়েছে আমি যখন সিভিতে বা এসওপি তে যখন লিখছি যে হ্যাঁ আমার এটা এটা আছে বা এই পয়েন্ট গুলা, কিন্তু এটা যখন আমি আলটিমেটলি প্রেজেন্ট করতে পারছি ওই পার্টটা আমার কাছে অনেক এনজয়েবল মনে হয়েছে। আচ্ছা, তুমি হচ্ছে যখন প্রেজেন্টেশনটা দিলা তখন কি তুমি মানে স্লাইড প্রেজেন্ট করছিলা নাকি হচ্ছে নিজের ফেসটা রেখে শুধু কথা বলছিলা? বোথ, আমার স্লাইডও ছিল হুম। প্লাস ফেসটাও দেখা যাইতেছিল, কারণ এটা ওদের রিকোয়ারমেন্ট ছিল, ফেস যাতে অবশ্যই দেখা দেখানো যায় যায়। স্লাইডের সাথে সাথে। রাইট। অনেক সময় হচ্ছে কি থাকে, এটা ক্লিয়ার থাকে না। তো এই জন্য অনেকে দেখা যায় যে কনফিউজড হয় যে আমি আসলে কি করব, আমি কি শুধু আমার চেহারা দেখাবো নাকি হচ্ছে স্লাইড দেখাবো, এরকম আর কি।
সো ভালো যে তোমার প্রোগ্রাম থেকে হচ্ছে এটা ক্লিয়ার ছিল। যদি ক্লিয়ার না থাকে অনেকে সরাসরি কোঅর্ডিনেটরকে ইমেল করলে হচ্ছে ওনারা ক্লিয়ার করে দেয় আর কি। এইটা করতে পারেন আপনারা। বাট এখন তুমি আমাকে বলো যে মানে প্রত্যেকের তো এসওপিটা হচ্ছে ডিফারেন্ট হয়। এসওপি হচ্ছে সবার স্টাইল আলাদা হয়। নাইলে হচ্ছে কমন এসওপিতে হয়তো বা দুইজন এক প্রোগ্রাম স্কলারশিপ পাবে না, কারণ হচ্ছে না পাওয়ার চান্সেসই বেশি। তো যাদের এসওপিগুলো হচ্ছে ইউনিক থাকে ওরাই হচ্ছে মেইনলি প্রোগ্রামে কল পায়। এখন আমি তোমার কাছে জানতে চাইবো যে যদি কোনো সমস্যা না থাকে তুমি কি হচ্ছে আমার সাথে বা আমাদের অডিয়েন্সদের সাথে তোমার এসওপির যে ইউনিক স্টোরি ছিল সেটা কি তুমি শেয়ার করতে পারবো আমাদের সাথে? হ্যাঁ ভাই, এখন তো শেয়ার করা যাবে, হ্যাঁ। সমস্যা নাই। তো বেসিক স্ট্রাকচার যেটা আমি যদি বলি, তো হুম। এসওপিটাতে আমার আমার যে প্রোগ্রামে আমি স্কলারশিপটা পেয়েছি মেনলি, ওখানে খুব স্ট্রিক্ট ওয়ার্ড লিমিট ছিল। হুম। হুম। হ্যাঁ, যে এতটা মানে ওয়ার্ডের মধ্যে, ক্যারেক্টারের মধ্যেই হতে হবে। তো 5টার মতো কোয়েশ্চেন ছিল। তো ওইগুলোর আমার মেইনলি অ্যান্সার করা লাগছে। আমার একদম র্যান্ডম কোনো মানে 1 পেজ বা 2 পেজ এরকম ছিল না, আমার স্পেসিফিক কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগছে। বাট হুম। এটা প্রোগ্রাম তো আমরা জানি ভেরি করে, কারণ আমি নিজে 5টা প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই তো করেছো। এক একটার এসওপির সিস্টেম এক এক রকম ছিল। তো মেনলি এখানে আমার যেটা মনে হয়েছে, আমি প্রথমে আহ, দেখেছি যে আমার স্ট্রেংথটা কি, মানে আমি কি পারি, আমি কি কি কোর্স রিলেভেন্ট, কি কি কোর্স আমার করা আছে, এবং দেখেছি যে আমি কিভাবে প্রবলেম সলভ করতে পারি। মানে এই প্রবলেমটা আছে, ওয়ার্ল্ড তো নেট জিরোর দিকে যাচ্ছে, আমি হুম। এটাতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। যেহেতু আমার আগে রিনিউয়েবল এনার্জি রিলেটেড রিসার্চ ওয়ার্ক, থিসিস ওয়ার্ক, কিছু প্রজেক্ট করা আছে, এটা কিভাবে ওয়ার্ল্ডকে হেল্প করতে পারে এই প্রবলেমটা সলভ করার জন্য। মানে হুম। একটা প্রবলেম আছে, এটা সলিউশনের জন্য কি করা যায়। তো এটাই আমি লিখেছি আমার গুছিয়ে স্টাইলে, লিখেছো আর কি। যেটা আমি আপনার ভিডিও থেকেও দেখেছি। তো এই আর কি। হ্যাঁ, আমি হচ্ছে আরো তুমি না, আমি আরো অনেকের কাছ থেকে এই 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 সেম কাহিনীগুলো শুনছি যে মানে যারা স্কলারশিপ পাইছে তাদের প্রায় সবার হচ্ছে এসওপির প্যাটার্নটা কাইন্ড অফ সেম থাকে। যে একটা প্রবলেম থাকে, ওই প্রবলেমটার সলিউশন তুমি কিভাবে করছো বা তুমি কিভাবে করতে চাও, এবং সেটা গ্লোবালি বা লোকালি সেটা কিভাবে দেশের মানুষের জন্য বা গ্লোবালি মানুষের জন্য ইম্প্যাক্ট ফেলবে। তো এই কয়েকটা জিনিস যদি তুমি গুছিয়ে লিখতে পারো মানে বুম, গুড টু গো আর কি, খুব হ্যাঁ। ভালো একটা এসওপি হয়ে যায়। সো হ্যাঁ, যদি কারো এরকম এসওপি নিয়ে আইডিয়া মানে আইডিয়া লাগে আপনারা হচ্ছে এরকমভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন আর কি। সো সাফি, এরপর আমি তোমার কাছে জানতে চাবো যে অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে যেরকম সিভি রাইটিং বলো বা হচ্ছে রেকমেন্ডেশন লেটার বলো বা আইএলটিসি প্রিপারেশনটা একটু পরে আসি। বাট তুমি হচ্ছে আমাকে বলো যে রেফারেন্স মানে কি বলে, সরি, সিভি এবং হচ্ছে যে রেকমেন্ডেশন লেটার, এই দুটো প্রিপারেশন তুমি কিভাবে নিছিলা? আচ্ছা, সিভিটা আমি লেখা শুরু করলাম অ্যাপ্লায়ার, মানে সিভি তো আগে তৈরি করা ছিলই, বাট হুম। ইউরোপাস সিভি আমার আসলে তৈরি করা ছিল না। হুম। তো এটার জন্য প্রথমে আমি বিভিন্ন ভিডিও থেকে আইডিয়া নেই। হুম। যেহেতু ইউটিউবে এখন অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে, রাইট। ইনক্লুডিং ইউর্স। তো সব সবকিছু থেকে আইডিয়া নেওয়ার পরে আমি একটা সিভি তৈরি করি। তৈরি করার পরে এটা আমি 2জন সিনিয়রকে দেখাই। একজন হুম। হচ্ছে আমার ডিপার্টমেন্টের যে সিনিয়র ভাই, যেহেতু ও নিজে প্রোগ্রামে গেছে এবং উনি যেহেতু আমার ডিপার্টমেন্টের, হুম। তো হুম। সিমিলার। তো হ্যাঁ। ওনাকে সিভিটা দেই, আদার সব ডকুমেন্টই দেখাই। তো ওনার থেকে একটা রিভিউ নেই, প্লাস আপনার হয়তো মনে আছে আপনাকেও পাঠাইছিলাম, তো আপনিও দেখছিলেন এটা। তো এই আর কি, তো রিভিউ নিয়ে যেগুলা আমাকে কারেকশন করতে বলে ওইগুলা কারেকশন করি। এবং আলটিমেটলি আমার সিভিটা 3 পেজের হয় আর কি। হুম। হুম। তো 3 পেজের হওয়ার পর এটা দিয়ে আমি অ্যাপ্লাই করি। বাট 3 পেজের হওয়ার পর আমার আসলে অনেক কিছুই বাদ দিতে হয়েছে। দেখা গেছে আমার অনেক কম্পিটিশন ছিল, আরো অনেক কিছু হুম। প্রজেক্ট ছিল। তো আমার আলটিমেটলি এই প্রোগ্রামের সাথে যেটা মোস্ট রিলেভেন্ট, আমি ওইটাই আমার সিভিতে রাখছি। কারণ সবাই একটা কথাই সবসময় বলে, রিলেভেন্স ইজ দ্য কি ফর ইরাসমাস। তো আমি রাইট। এই জিনিসটা আমার সিভিতে, এসওপি তে, সব জায়গায় এই জিনিসটা রাখার চেষ্টা করছি। আর রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে আহ, আমি যেই 2জন টিচারের সাথে হচ্ছে রিসার্চ নিয়ে আমার কাজ করা হয়েছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, ওনাদের থেকে রেকমেন্ডেশন লেটারটা নিয়েছি এবং ওনারা যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করছে। আচ্ছা, আচ্ছা। তো মানে তোমার তো ধরো যে সুযোগ ছিল ডিপার্টমেন্ট হেড বা হচ্ছে বা আরো ডিন ছিল তাদের কাছ থেকে তুমি রেকমেন্ডেশন এটা নিতে পারতে, রাইট? বাট তুমি তা না নিয়ে কেন হচ্ছে তোমার ধরো যে যাদের সাথে কাজ করছো তাদের কাছ থেকে নিছো? এটা অনেকেই মনে করে যে আমি যদি ডিপার্টমেন্ট হেড থেকে নেই বা ডিন থেকে নেই, তো ওই রেকমেন্ডেশন লেটারে মেবি হচ্ছে মানে গ্রহণযোগ্যতা বাড়ে। বাট আসলে জিনিসটা ওইরকম না। হুম। হুম। আমাকে যে টিচার সব থেকে ভালো জানে, হুম। মানে ওই টিচার মানে আর সাথে আমি কাজ করছি, ওই টিচারকে যদি যে কোনো মুহূর্তে কেউ মেইল দিয়ে বা কল করে বলে, আচ্ছা এই স্টুডেন্টটা সম্পর্কে আপনি জানেন নাকি বা স্টুডেন্টটাকে চিনেন নাকি, বা ওদের যদি ওই রেকমেন্ডেশন লেটারটা আপলোড দিতে হয় ওদের হুম। হুম। পোর্টালে, হ্যাঁ, তো যেই টিচার হচ্ছে আমার সাথে পরিচিত সব থেকে বেশি, আমাকে জানে, আমি ওই টিচারকে জানি,
ওই টিচারের সাথে আমার সরাসরি রিসার্চে বা যে কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে, আমি মনে করি ওই টিচার থেকে নেওয়া সব থেকে বেস্ট অপশন। রাইট। কারণ হচ্ছে ওই টিচারের কাছে তুমি সরাসরি কাজ করছো, উনি যদি কিছু লেখে ওটা খুবই ভ্যালিড হবে তোমার জন্য। বাট তুমি একজনের সাথে কাজই করো নাই, তো উনি যখন তোমার সম্বন্ধে কিছু একটা লিখবে, লেখার মতো তেমন কিছু নাই, প্লাস এক, আর দুই যদি কিছু একটা লেখে ওটা অমনভাবে ভ্যালিড হয় না। তো এই জিনিসটা অনেকে বুঝতে চায় না। তো তাদের জন্য তুমি হচ্ছে একটা এক্সাম্পল, যে যদি আপনি রেকমেন্ডেশন এটা নিতেই চান তাহলে যাদের কাছে আপনি সরাসরি কাজ করেছেন তাদের কাছ থেকে নেন। এটা আপনার হচ্ছে অবশ্যই। প্রোফাইলকে আরও বেশি স্ট্রং করবে। আচ্ছা। অলরাইট। সো সাফি, এখন আমি তোমার কাছে শুনবো যে আইএলসের প্রিপারেশনটা তুমি কিভাবে নিয়েছিলা? যেহেতু হচ্ছে ইরাসমাস মন্ডসের জন্য আইএলস একটা হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস, তো এইটার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে আর কি? ওকে, আইএলটিএস এর প্রিপারেশনটা আমার সেলফ প্রিপারেশন ছিল। হুম। মানে হচ্ছে আমি নিজে নিজে প্রিপারেশন নিছি, বাট আমি একটু টাইম নিছি। প্রায় পরীক্ষা দেওয়ার 3 মাস, 3 মাস আমি একটা সময় নেই আমার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে। তো ওই 3 মাস সময় নেই, বাট ওই 3 মাসে এমন না যে শুধু আমি আইএলটিএস এর প্রিপারেশন নিছি, এর মধ্যে আমার রিসার্চের কাজ ছিল, একটা লেকচার সিরিজ আমি জয়েন করি। তো সবকিছুর পাশাপাশি আর তো আমার 3 মাস সময় নিয়ে আমি পরীক্ষাটাতেই আমি চাচ্ছিলাম যাতে একবারে একটা ভালো স্কোর আমি নিয়ে আসতে পারি, রাইট। আবার এটা নিয়ে হ্যাসেল না নেওয়া লাগে। তো আলহামদুলিল্লাহ আলটিমেটলি একটা ভালো স্কোর চলে আসে। হুম, তুমি হচ্ছে কোনো কোচিংয়ে ভর্তি হও নাই, না না, তারপরে সেলফ হচ্ছে প্রিপারেশন। সেলফ প্রিপারেশন নিছো। এখন তুমি বলো যে যারা সেলফ প্রিপারেশন নিবে, যারা অডিয়েন্স যারা শুনতেছে, তাদের উদ্দেশ্যে বলা যায় তারা কিভাবে শুরু করবে? ওকে, ফার্স্ট অফ অল আপনি আইএলটিএস এর বইগুলো আগে কিনে ফেলেন। যতক্ষণ আইএলটিএস এর বই কিনতেছেন আপনার আসলে আজকে কালকে করে আর পড়ালেখা আর হবে না। তো প্রথমে আইএলটিএস এর বইগুলো কিনেন। তো আইএলটিএস এর বই কেনার পরে বর্তমানে অনেক অনেক ওপেন সোর্স রয়েছে, যেমন ইউটিউব থেকে শুরু করে অনেক ডেডিকেটেড ওয়েবসাইট আছে। জাস্ট ওরা ওদের ফ্রি রিসোর্স গুলো যদি আপনি ফলো করেন, মোর দেন এনাফ আই বিলিভ। আমি নিজে নিজে মক টেস্ট দিয়েছি অনলাইনে, সব আলটিমেটলি ফ্রি। অনেক রিসোর্স আছে, আর বাংলাদেশে তো বর্তমানে অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা আইএলটিএস এর রেগুলার ক্লাস নেয়, ইউটিউবে ফ্রি ক্লাস নিতেছে, প্লাস আইএলটিএস এর বইগুলা সলভ করে। হ্যাঁ, কেমব্রিজের বইগুলা পাশাপাশি আরো কিছু তো ইউটিউব চ্যানেল আছে, যেমন আইএলটিএস লিস্ট, আইএল অ্যাডভান্টেজ। তো এগুলা যদি ফলো করেন আর হুম। যদি একটু কনসেন্ট্রেট দেন, রেগুলার প্র্যাকটিসে থাকেন, আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবেন। রাইট। আবার হচ্ছে মানে আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই, মক টেস্ট দিলে হচ্ছে মোটামুটি একটু কনফিডেন্স পাওয়া যায়, রাইট? আমি 2টা মক টেস্ট হ্যাঁ। দিয়েছি। সো এক্সাম দেওয়ার আগে যদি কয়েকটা মক টেস্ট দিয়ে নেন তাহলে আপনার মানে একটু কনফিডেন্স লেভেল একটু হলেও বুস্ট হয়, এরপর হচ্ছে যে ফাইনাল এক্সামটা দিয়ে দিলেন। তো এটা আর কি বেস্ট হ্যাঁ, হ্যাঁ। প্র্যাকটিস। অ্যান্ড কারো যদি ধরেন যে সামর্থ্য থাকে বা যদি মানে সুযোগ সময় থাকে, অনেকের হয়তো বা সময় থাকে না কোচিংয়ে ভর্তি হওয়ার, বাট যদি সময় থাকে সুযোগ থাকে কোচিংয়ে ভর্তি হওয়াটাও একটা ভালো আমার মনে হ্যাঁ, হয় আর কি। কোচিং কারণ গুলো হয়ে মনে হয়েছে আমাকে 4 মাস 5 মাসের কোর্স। হুম হুম তো আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে এত টাইম ওটাতে দেওয়া যাবে না, হুম সেলফ হুম। প্রিপারেশন নিয়ে ট্রাই করি। হ্যাঁ, সেটাই। কারো যদি সময় থাকে, সুযোগ থাকে, হ্যাঁ, অ্যাভেলেবিলিটি থাকে, পাশাপাশি হয়তো বা কোচিং সেন্টার আছে, এরকম আছে। তো সময় সুযোগ থাকলে বেটার কোচিংয়ে ভর্তি হয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে না সেলফ প্রিপারেশন নেবেন, তাহলে হচ্ছে এই সাফের এই পরামর্শ নিয়ে হচ্ছে শুরু করে দিতে পারেন আর কি। সামনে তো হচ্ছে এই ডকুমেন্টসটা আপনার দেওয়া লাগবে অ্যাজ এ ম্যান্ডেটরি ডকুমেন্টস হিসাবে ইরাসমাস মানে মন্ডসের করে জন্য। দেবো। হ্যাঁ। এখন তুমি আমাকে বলো যে তুমি ইন টোটাল কয়টা প্রোগ্রাম অ্যাপ্লাই করছিলা, এবং হচ্ছে কয়টা থেকে সেকেন্ড ফেজে কল পাইছো, এবং কয়টা থেকে তুমি ফাইনাল কল পাইছো? ওকে, আমি টোটাল 5টা প্রোগ্রামে অ্যাপ্লাই করি, বাট অ্যাকচুয়ালি আমার সাথে মোস্ট রিলেভেন্ট ছিল 3টা প্রোগ্রাম। হুম আর হুম বাকি 2টাতে আমি আচ্ছা ঠিক আছে, মনে হইতেছে যেহেতু আমার ডিপার্টমেন্ট রিলেটেড, করে দেখি। যেহেতু অ্যাপ্লাই করতে কোনো টাকা পয়সা লাগতেছে না, হুম হুম তো কেন না অ্যাপ্লাই করবো। তো করি। করার পরে আলটিমেটলি ওই যে 2টাতে আমার তেমন কোনো রিলেভেন্স ছিল না, ওই 2টা থেকে একদম রিজেকশন আসে। হুম। আর একটা থেকে আমার সেলফ ফান্ডেড আসে, আর একটা থেকে কনসোর্টিয়াম স্কলারশিপ, যেটা পার্শিয়াল স্কলারশিপ আর কি, ওইটা আসে। আর একটাতে তো ফুল ফান্ডেড। এই হচ্ছে আমার স্টোরি। রাইট। তারপর হচ্ছে তুমি যখন ফুল ফান্ডেড পেয়ে গেলা তো অলরাইট, বাকিগুলো বাদ। এখন হচ্ছে অলরাইট। এটা কনফার্ম করে ফেলে আগে। আচ্ছা, তোমার কি কোনো জব এক্সপিরিয়েন্স বা হচ্ছে কোনো থিসিস বা এরকম কোনো কিছু ছিল তোমার প্রোফাইলে, নাকি হচ্ছে তোমার একটু প্রোফাইলটা একটু শেয়ার করো আর কি আমাদের সাথে? আচ্ছা, আমার প্রফেশনাল কোনো জব এক্সপিরিয়েন্স আসলে ছিল ছিল না। হুম হুম মেইনলি অনেকেই মনে করে যে ইরাসমাস মুন্ডাস পাওয়ার জন্য 6 মাস বা 2 বছর 1 বছর অনেক জব এক্সপিরিয়েন্স এর প্রয়োজন হয়। হুম হুম আমি গতকালকে র্যান্ডমলি একটা ভিডিও দেখতেছিলাম, ওইখানে একজন বলতেছে ইরাসমাস মুন্ডাস অ্যাপ্লাই করার জন্য 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, তো হাবি জাবি সামথিং। তো আমি একদমই ফ্রেশ গ্রাজুয়েট, 2024-এর শেষের দিকে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, অ্যাপ্লাই করলাম, আর হয়ে গেল। হ্যাঁ, আমার একটা ছোট পার্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল আমার ডিপার্টমেন্টে। ওইখানে আমি
2.5 মাসের মতো স্টুডেন্ট অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছিলাম, বাট ওটা নট কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স, জাস্ট পার্ট টাইম জব। আচ্ছা, ওইটা ইউনিভার্সিটিতে ছিল আর কি। হ্যাঁ, ইউনিভার্সিটি। তোমার থিসিস ছিল কোনো রেলেভেন্স? হ্যাঁ, আমার থিসিস ছিল। আমার প্রোগ্রামের সাথে আমার থিসিস এবং হুম আমার হুম। কনফারেন্স পেপার ছিল কয়েকটা, এগুলোই মোস্ট রিলেভেন্ট ছিল। আর এটাই আমি মনে করি সব থেকে আমার স্ট্রং পয়েন্ট এই প্রোগ্রামে সিলেক্ট হওয়ার জন্য। অলরাইট, তারপর হচ্ছে আমি তোমার প্রোফাইল সম্বন্ধে যখন আরেকটু ঘাটাঘাটি করলাম, তোমার সম্বন্ধে জানলাম। তুমি হয়তো বা আমাদের সাথে শেয়ার করছিলা যে তোমার জেএসসি পিএসসি বা এইচএসসি কোনো কিছুতে হ্যাঁ। এ প্লাস ছিল না, তোমার হচ্ছে রেজাল্ট ওরকম ভালো ছিল না, এরপর তুমি পাবলিকেও হুম। পড়ো নাই, প্রাইভেটে পড়ছো। বলো, হ্যাঁ। হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি এখন ফাইনালি সাকসেসফুলি হচ্ছে অন্যান্যদের সাথে টক্কর দিয়ে হচ্ছে তাদের থেকেও ভালো স্কলারশিপ তুমি অ্যাচিভ করে ফেলছো। সো এটা কিভাবে হয়েছে আসলে? এটা হয় আমাদের দেশে অনেকেই মনে করে যে লেটস এ কেউ A+ বা GPA 5 যেটাই বলি পাইলো না, এসএসসি হোক, এইচএসসি বা জেএসসি পিএসসি পর্যন্ত যদি বলি, বা আলটিমেটলি যদি পাবলিক ইউনিভার্সিটিতে না পড়ে। আমি হুম এখানে কোনো করতেছি না, ভেদাভেদ করতেছি না, বাট মানুষ যেটা র্যান্ডমলি মনে করে আর কি, যে না, তুমি যদি GPA 5 না পাও, তুমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে না পারো, তাহলে তোমার কেরিয়ারে আসলে তেমন কিছু একটা হবে না। ওকে, প্রাইভেটে তো বাবার টাকা থাকলে পড়া যায়, সামথিং লাইক দ্যাট। তো বাট আলটিমেটলি আমার যেটা মনে হয়, আপনি কোন জায়গা থেকে হার্ড ওয়ার্ক করতেছেন, এটা হুম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কি, এখানে ইনস্টিটিউশনটা মেইন ফ্যাক্ট না, বা আপনার ডিপার্টমেন্ট থেকেও বড় কথা, আপনি কি স্কিল অর্জন করতেছেন, আপনি কি রিসার্চ করছেন, বা আপনার কি প্রজেক্ট গুলা করছেন, যেটার মাধ্যমে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে সাকসেসফুল হইতে পারেন। তো আলটিমেটলি ইনস্টিটিউশনটা কোনো ম্যাটার করে না, স্পেশালি প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো। কারণ অনেক প্যারেন্টসই মনে করে, না, আমার ছেলেটা পাবলিকে হলো না, বা এই জায়গায় হলো না, ওই জায়গায় হলো না, এর ভবিষ্যৎ কি হবে বা ফিউচার কি হবে। তো আমি একটা এক্সাম্পল, রাইট। আমার কিন্তু অন্যান্য স্কলারশিপে অ্যাপ্লাই করার সুযোগ ছিল, বাট আমার আসলে ইরাসমাসের খুব একটা ফ্যাসিনেশন ছিল, এই কারণে আমি এটাতেই অ্যাপ্লাই করি শুধু, আলহামদুলিল্লাহ হয়। তো এটাই আমার আন্ডার গ্রাজুয়েটের 4 বছরে আমি চেষ্টা করছি নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য, একদম মানে যতটুকু একদম দেওয়া যায় আর কি, সর্বোচ্চ কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আমার রেজাল্ট, একাডেমিক রেজাল্ট, রিসার্চ, থিসিস, প্রজেক্ট, সবকিছুতে চেষ্টা করেছি যাতে দিন শেষে আমি একটা বেটার কিছু অর্জন করতে পারি। রাইট। তুমি বলতে চাচ্ছ যে হার্ড ওয়ার্কিং হচ্ছে ইজ হ্যাঁ, দ্য কি। ইয়েস, তো এইখানে হচ্ছে ইয়েস। হার্ড ওয়ার্ক করতে হবে, তোমার হ্যান্ড ইনস্টিটিউট ওয়ার্ক যাই করতে হোক, হবে। নিজের হ্যাঁ ভাই, প্রোফাইল আসলে ওটাই। নিজেরই তৈরি করা লাগে, এটা হচ্ছে মেইন হ্যাঁ কথা। ভাই। হ্যাঁ, তুমি কিভাবে। আপনি হুম আপনিও আগে অনেকবার হয়তো আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পান নাই। হুম আমি অনেক হার্ড ওয়ার্ক করছি, এমন না যে না অনেক কম পড়ালেখা করতাম বা ওইরকম কিছু না, পড়ালেখা করছি, বাট সামহাও দেখা দেখা গেল যে আমি হয়তো এসএসসি তে বলি 4.8 পাইলাম বা 8.6 পাইলাম, এরকম হইলো আমার সাথে। হুম হুম আর পাবলিকেও দেখা গেল যে ওয়েটিং এ ছিলাম বা কোন একটা আসছে, বাট আমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং করা, এখন আমি তো আর এই ফিল্ড ছাড়ার ইচ্ছা ছিল না, তো এই হুম কারণে হুম। তো প্রাইভেটে আসছে। তো ওই হার্ডওয়ার্ক গুলো হয়তো মানুষ অতটা দেখে নাই, এটা হয়তো বা দেখবে, বাট আলটিমেটলি আমার যেটা, আমি যেটা বিলিভ করি, হার্ডওয়ার্ক করে গেলে লাইফের একটা পর্যায়ে আপনি সাকসেসফুল হবেন। ইনশাল্লাহ, হ্যাঁ। এখন তোমার যেহেতু টার্গেটই ছিল যে তুমি ধরো যে পাবলিকে পড়তে পারলা না, তুমি প্রাইভেটে ভর্তি হলা, অ্যান্ড তারপর তো তুমি হয়তো বা তোমার ফার্স্ট ইয়ার থাকা অবস্থায় তুমি হয়তো বা ড্রিম দেখা শুরু করছো যে আমি ইনশাল্লাহ দেশের বাইরে পড়তে যাব কোনো একটা স্কলারশিপ নিয়ে। এখন তুমি যদি এরকম চিন্তা ভাবনা করে থাকো, তাহলে তুমি ফার্স্ট ইয়ার থেকে কীভাবে প্রিপারেশন নেওয়া শুরু করছিলে, একটু তোমার মানে জুনিয়রদের উদ্দেশ্যে যদি একটু বলো। একদম ফার্স্ট অফ অল যেটা, তোমার রেজাল্ট ভালো রাখতে হবে। অনেকেই বলে সিজিপিএ ম্যাটার করে না, বাট আমি বিশ্বাস করি যে সিজিপিএ ম্যাটার করে। হ্যাঁ, সিজিপিএ অনেকের ক্ষেত্রে ম্যাটার করে না, আমি অনেক এরকম অনেককেই জানি, চিনি, যাদের স্কিল কতটা টপ নট যে ওদের ক্ষেত্রে সিজিপিএটা হয়তো ফ্যাক্ট না, বাট এই হুম সংখ্যাটা হাতে গোনার মতো। বাট আলটিমেটলি যারা সাকসেসফুল হয়েছে হায়ার স্টাডিজ বা আদার সেক্টরে, ওদের একটা ভালো রেজাল্ট ছিল। আমি বলতেছি না যে তুমি একটা 4/4 পাইতে হবে বা 3.9 এর উপরে তোমার সিজিপিএ রাখো, বাট একটা ডিসেন্ট সিজিপিএ রাখো, যে সিজিপিএটা তোমাকে যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে অনেক হেল্প করবে। হুম হুম সিজিপিএ আসলে ম্যাটার করে, ওকে। তো এটার পরে হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটি। আমি আমার ফার্স্ট সেমিস্টার থেকে বিভিন্ন ক্লাবের সাথে ছিলাম, রোবোটিক্স ক্লাব, ওটা আমি একদম আমার ভার্সিটির 4 বছরই হচ্ছে রোবোটিক্স ক্লাবের সাথে ছিলাম। তারপরে 2 বছর আইপিপুলের সাথে ছিলাম। আদার অ্যাক্টিভিটিও ছিল, অনেক কম্পিটিশনে আমি পার্টিসিপেট করেছি, মানে যখন যেটা আমার সামনে সুযোগ এসেছে, আমি আসছে। দেখেছি যে না, আচ্ছা ঠিক আছে, এটাতে অ্যাপ্লাই করা যায়, দেখি। নাসা স্পেস থেকে শুরু করে পোস্টার ডিজাইন কম্পিটিশন, রিনিউয়েবল এনার্জি রিলেটেড, মানে
সবকিছুতেই আমি চিন্তা করেছি, মানে চেষ্টা করেছি পার্টিসিপেট করার। এবং হয়তো কোনো সময় আমি কম্পিটিশনে উইন হয়েছি, বা কোনো সময় ঠিক আছে হারা জেতা তো হচ্ছে লাইফেরই পার্ট। বাট রাইট। চেষ্টা করতে হবে এগুলাতে যাতে আমরা পার্টিসিপেট করি অন্তত পক্ষে, কারণ এই জিনিসগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট। জাস্ট আমি একটা ভালো পড়ালেখা করলাম, আমার রেজাল্টটা অনেক ভালো, বা কিছু রিসার্চ করলাম, ওইটা দিয়ে মনে হয় আজকাল আর খুব একটা হুম। চলবে না। তোমাকে একদম ফুল প্যাক হিসাবে রেডি থাকতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে তোমার প্রোফাইলে দেখেছিলাম যে তুমি নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে মনে হয় ড্যাফোডিল থেকে কোন একটা পজিশনে ছিলে আর কি তোমাদের টিম। হ্যাঁ, এখন ওইটার লোকাল উইনার ছিলাম 2 বার। আচ্ছা আচ্ছা, ওইটার মনে হয় ওইটা কি তুমি সিভিতে বা কোথাও অ্যাড করেছিলা তোমার হ্যাঁ, প্রোগ্রামের জন্য? অবশ্যই সিভিতে আমার ছিল। হ্যাঁ। আমার সিভিতে তো ওটা অনেক বোল্ড করে লেখা ছিল যে হ্যাকাথন উইনার। হ্যাঁ হ্যাঁ, তুমি হচ্ছে যারা আপকামিং যারা আসতেছে ওদের উদ্দেশ্যে তুমি কি বলবা যে এইসব কম্পিটিশন বা হ্যাকাথন আসলে কতটা ইম্পর্টেন্ট তাদের প্রোফাইলের জন্য? আমি মনে করি অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি যখন একটা রেজাল্ট করতেছি, ফর এক্সাম্পল আমি আমার ক্লাসের ফার্স্ট ছিলাম। হুম হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ক্লাসের, বাট আউট অফ দ্য ক্লাস আমি কেমন পারফর্ম করতেছি এটা কিন্তু বোঝা যায় একটা কম্পিটিশনে যখন আমি পার্টিসিপেট করতেছি, অন্যান্য ইউনিভার্সিটির সাথে আমি কম্পিটিশন দিচ্ছি, ওইটা থেকে আমার আসল পটেনশিয়ালটা বের হয়ে আসে। আমি যদি যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতেছি, তার মানে কি আমার ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করার একটা যোগ্যতা আছে। আর যখন আমি প্রাইজটা পাইলাম, তার মানে কি আমি স্কিলফুল। হুম এইগুলো হচ্ছে একটা প্রুফ যে আমাকে যে ওরা নিল এই প্রোগ্রামে, তো আমি বাকি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথেও হয়তো বা ভালো কিছু করতে পারবো ভবিষ্যতে। হুম। রাইট, সব কিছু আসলে মিলে একটা প্রোফাইল তৈরি হয় ইন টোটাল। তোমার কি কি আছে ইন টোটাল জেনারেল 4 বছরে তুমি কি কি করছো, এইসব মিলিয়ে আসলে হচ্ছে তোমার প্রোফাইলটা তৈরি হয়, অ্যান্ড ওইটাই তারা জাজ করার ট্রাই করে আর কি। তারপর তোমার কথা একটা ভালো লাগছে যে মানে সিজিপির দিকে একটু জুনিয়রদের মনোযোগ দিতে বলছো, হুইচ ইজ গুড। কারণ মানে আমি অন্যদের ভয় পাওয়ার জন্য বলতেছি না। এইবার রিসেন্টলি আমি একটা টেক্সট পাইছি একজন মেয়ের কাছ থেকে। উনি বলতেছে যে উনি একটা স্পেসিফিক প্রোগ্রামে অ্যাপ্লাই করছে, ওনার সিজিপিএ ছিল 3.50। এটা আমি হচ্ছে সরাসরি বলতেছি। অ্যান্ড ওনাকে প্রোগ্রাম থেকে যখন রিজেক্ট করছে, ওনাকে কজ দেখাইছে, হচ্ছে রিজন দেখাইছে ওনার সিজিপিএ নাকি হচ্ছে মানে ফুলফিল করতে পারেন ওনাদের কী বলে রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো ওই 3.50 জন্য হচ্ছে সিজিপিএর জন্য ওইটা রিকোয়ার করতে পারেনি, এই জন্য ওনাকে ওই আগে থেকে রিজেক্ট করে দিছে। সো যারা জুনিয়র আছো, কিছু কিছু প্রোগ্রাম এরকম হবে তোমাকে সিজিপি ওরা বাউন্ড করে দেয় যে এত থাকা হ্যাঁ, লাগবে, সো অ্যাটলিস্ট ট্রাই করো যেন 3.5-এর উপর যেন থাকে আর কি, হুইচ ইজ মানে সেফ। আর যাদের সিজিপি একটু কম সমস্যা নাই, কারণ অন্যান্য দিক থেকে তো স্কিলফুল হইলে ওগুলো দিয়েও কভার করা যায়, কারণ সব প্রোগ্রামে যে এরকম বাউন্ড করে দেবে এরকমও না। বাট তারপর আমি তোমার কাছে জানতে চাবো সার্ভিস, ধরো যে যারা লাস্ট ইয়ারে আছে বা থার্ড ইয়ারে আছে ওদের তো খুব বেশি সময় নাই, যারা ফোর্থ ইয়ার আছে ওদের সিজিপি খুব বেশি বাড়াবে। তো যদি সিজিপির দিকে যদি মানে একটা ডিসেন্ট পর্যায়ে রেখে ওরা আর কী কী করতে পারে লাস্ট ইয়ারে এসে? ওকে, ধরেন আপনি যখন চলে আসছেন আপনার লাস্ট ইয়ারে বা হুম থার্ড ইয়ারের শেষের দিকে আছেন, তখন আপনার হাতে সিজিপিএ বাড়ানোর আসলে তেমন কোনো অপশন নাই। হুম খুব একটা আপনি বাড়াতে পারবেন না চাইলেও। তো তখন আপনার অপশন আছে, আপনি একটা ভালো থিসিস করেন বা ভালো একটা প্রজেক্ট করেন। হুম আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোতে তো ম্যাক্সিমাম আমাদের থিসিস বা প্রজেক্ট একটা করাই লাগে হুম লাস্ট হুম ইয়ারে। তো এটা একটু ভালো করে করেন। মানে এমন না যে আচ্ছা করার জন্য করলাম, র্যান্ডমলি কিছু একটা জমা দিলাম, জাস্ট ডিগ্রিটা নিয়ে নিলাম। এমন একটা থিসিস করেন যেটা আপনার ভবিষ্যতে আপনি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন। আর সেকেন্ডলি, রিসার্চ পেপারে কাজ করেন। এটা হচ্ছে বর্তমানে খুব ভ্যালুয়েবল। আপনি যে কোনো স্কলারশিপে যাবেন, আপনার যদি মিনিমাম একটা দুইটা রিসার্চ পেপার না থাকে, এখন কম্পিটিশন আসলে অনেক বেড়ে গেছে। রাইট। হয়তো আহ আগে এরকম লাগতো না, রিসার্চ পেপার ছাড়াও পাওয়া যাইতো, বাট আলটিমেটলি দিন যত যাচ্ছে কম্পিটিশন বাড়তেছে। তো আপনি যদি রিসার্চ প্লাস থিসিস আর কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করলেন, প্লাস কিছু অনলাইন কোর্স করতে পারেন যেটা আপনার ফিল্ডের সাথে রিলেভেন্ট, তো এইগুলা মিলে আশা করি লাস্টের দিকে আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। হ্যাঁ, এখন তো হচ্ছে অনলাইনে অনেক সার্টিফিকেশন কোর্সগুলো পাওয়া যায়। তো ওগুলো যদি অনেকে একটু গুগল করলেও বের হয়ে আসবে আসলে ওর ফিল্ডের জন্য কী কী দরকার। তো ওগুলো অনুযায়ী সে ওগুলো করে ফেলতে পারে আর কি ইন দ্য মিন টাইম, যখন হচ্ছে আলসে প্রিপারেশন নিবে বা স্কলারশিপের জন্য প্রিপারেশন নিবে আর কি। সো ইয়া, যেমন গুড অ্যাডভাইস। আমি ভাইয়া হুম ইউডেমি থেকে $50 একটা কোর্স হুম হুম। ফ্রিতে করতে পারছি। জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হয়, অনেক অফার আচ্ছা থাকে, আচ্ছা। অনেক কিছু থাকে। এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক কিছুই করা যায়, মানে অ্যাপ্লিকেশন করা যায় ফ্রিতে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, তো অনেক সময় ওরা অ্যাকসেপ্ট করে নাই। তো এগুলো একটু চোখ কান খোলা রেখে আপনারা আপনাদের প্রোফাইলকে আসলে বুস্ট করে করতে পারেন আর কি।
অলরাইট সাফি, এখন তোমার কাছে আমি জানতে চাবো যে তোমার ইউনিভার্সিটির মানে সিনিয়রদের হেল্প কীরকম ছিল তোমার এই প্রোগ্রামের জন্য আর কি, মানে তাদেরকে কোনো সহযোগিতা তুমি পাইছো? অ্যালুমনাই যারা ছিল বা সিনিয়র ছিল বা টিচার ছিল, তাদের কাছে তুমি কীরকম হ্যাঁ ভাই, সহযোগিতা পাইছো? এটা আমি মনে করি যে আমার যে জার্নিটাতে ওটাতে আমার সিনিয়রদের অনেক বড় একটা অবদান আছে। আবার টিচারদের তো অবশ্যই, যেহেতু ওরা আমাকে রেকমেন্ডেশন লেটার দিয়ে হেল্প করেছে বা যে হুম কোনো হুম সমস্যাতে ওরা আমার পাশে ছিল, প্লাস সিনিয়র। আমি মোটামুটি আমার ফুল জার্নিটাতেই মেনলি দুইজন সিনিয়রকেই ফলো করছি। একজন আমার ডিপার্টমেন্টের সিনিয়র ছিল, যার কথা আগেও বললাম, উনি 2023 সালে একটা প্রোগ্রাম স্কলারশিপ পায়। তো উনি আমাকে ফুল প্রসেসটাতেই হেল্প করে, এসওপি, সিবি রিভিউ করা থেকে ইন্টারভিউর আগে প্রিপারেশন আছে কেমন হতে পারে বাকি। হুম আর হুম। সেকেন্ড হচ্ছে আপনি, আপনার ভিডিও তো দেখা হয়েছে আপনার, আমার তো ক্লিয়ার মনে আছে, আপনার হয়তো মনে আছে, আপনি পার্সোনালিও আমার ডকুমেন্ট কিছু রিভিউ করে দিচ্ছেন বা যে কোনো সমস্যাতে হয়তো আপনাকে মেসেজ দিচ্ছে। এই আর ইন্সপিরেশনের কথা যেটা আগেও বলছি, আহ দুইজন আমার ইন্সপিরেশন ছিল, ওনাদের দেখে আমার মনে হয়েছে না, এটাতে অ্যাপ্লাই করা লাগবে, পাওয়া লাগবে। আর আলটিমেটলি ওই দুইজন পার্সন থেকে আমি হচ্ছে হেল্প পাইছি। রাইট, রাইট। সো এইখানে হচ্ছে সিনিয়ররাও একটা মোটামুটি ভালো ভূমিকা রাখে। তো আপনাদের উদ্দেশ্য বলবো যে আপনারা আপনাদের অ্যালুমনাইদের খুঁজে বের করেন যে কারা আপনার ফিল্ডে আছে, চাইলে তাদের কাছ থেকে এখনই হেল্প চাওয়া শুরু করেন, তাদেরকে নক করা শুরু করেন। ইগো রাখার কোনো দরকার নাই, তারা হয়তো রিপ্লাই দিবে না প্রথম দিন, হয়তো সেকেন্ড দিন নাও দিতে পারে, তারা ব্যস্ত থাকতে পারে, বাট আপনারা ট্রাই করেন, মানে ওনাদের সাথে যোগাযোগ করা ট্রাই করেন। এটা হচ্ছে আপনাদের নিজেদের ভালোর জন্য বলতেছি আর কি, কারণ ওনারা অলরেডি ওই ফিল্ডে আছেন। ওনাদের খুঁজে বের করেন, ওনাদের হেল্প নেওয়ার ট্রাই করেন। সো অলরাইট স্যার, এখন তোমার কাছে আমি জানতে চাবো যে তোমার প্রোগ্রামের ফার্স্ট মোবিলিটি কোথায়, এবং হচ্ছে তুমি তোমার মানে ওইখানে যাবার পর আসলে তোমার ভেতর কেমন এক্সাইটমেন্ট কাজ করতেছে, তুমি ওইখানে মানে কবে যাচ্ছ, এসব আর কি। আমার ফার্স্ট মোবিলিটি কান্ট্রি হচ্ছে ফ্রান্স, হুম হুম ফ্রান্সের নন্স। তো ইনশাল্লাহ আমার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তো আগস্টের লাস্ট উইকে হয়তো যাওয়া হবে। এন্ড আমার সেকেন্ড সেমিস্টার হচ্ছে স্পেনের বার্সেলোনাতে। তো এটা হুম। নিয়ে একটু এক্সাইটেড, যেহেতু বার্সেলোনা নিয়ে সবার মধ্যে একটু আচ্ছা এক্সাইটমেন্ট রাইট। কাজ করে। এবং আমার থার্ড সেমিস্টার আবার আমাকে চলে আসতে হবে ফ্রান্সে। হুম হুম আর ফোর্থ সেমিস্টারটা এখনো স্পেসিফাইড না, আমি হুম। যেখানে থিসিস করব বা ইন্টার্নশিপ হয়তো ওইখানে আমার মুখ করা লাগবে। বাট আমি এক্সাইটেড, কারণ ফ্রান্স আর স্পেন দুটাতেই আসলে মনে হয় অনেক ঘোরাঘুরিও করা যাবে পড়ালেখার পাশাপাশি। Yes. এটা তো অবশ্যই, ধরো যে অনেকের একটা চিন্তায় থাকে যে আমি এরাসমাস মুন্ডাসে যাইতেছি, তার মানে আমি পড়াশোনা তো করবোই, প্লাস পড়াশোনার পাশাপাশি ধুমিয়ে ঘুরবো, মানে হচ্ছে মোটামুটি যে কটা দেশ আছে ইউরোপে সব ঘুরে শেষ করে এটা ফেলবো আর কি। ভাই আপনাকে দেখলে আরো ভালো বোঝা যায়। আচ্ছা, এটা সবারই করা উচিত, কারণ তোমার লাইফে 2টা বছর তুমি পড়াশোনার পাশাপাশি একটু যে সময় পাইতেছো ওই সময়টাতে তোমার একটু ঘোরা উচিত। এটা একটা ইরাসমাস যে স্কলার থাকে তাদের একটা ড্রিম থাকে আর কি এটা। সো ইয়া, তুমি হয়তো বা হোপফুলি আইসা পুরা চিল করবো আর কি পুরা ইউরোপ। আই হোপ তুমি এই দিকেও কখনো আইসো, পারলে একদিন আমরা চা কফি খাবো না আর কি। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, এখন পর্যন্ত তোমার ভিসা প্রসেসিং অ্যান্ড হচ্ছে প্লেন, মানে প্লেনের টিকিট বুকিং বা হাউজিং এসব সব কিছু কি ডান, এসবের কি অবস্থা? হ্যাঁ, আমার মোটামুটি হাউস বুকিং আর টিকিট আমার কনফার্ম করা হয়েছে, বাট হুম হুম। ভিসাটা এখনো কনফার্ম করা হয় নাই। মানে এখন এম্বাসি থেকে আমাদের কল করে নাই। হোপফুলি জুলাই লাস্ট উইক বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে আমরা ভিসা পেয়ে যাব। আর সেক্ষেত্রে তো আমাদের ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন বিডি থেকে হেল্প করা হইতেছে। হুম হুম ভাইয়ারা আছে, আমাদের জন্য ডেডিকেটেড গ্রুপ আছে অলরেডি। হুম হুম। তো আলহামদুলিল্লাহ সবকিছু স্মুথলি স্মুথলি যাইতেছে আর কি। আচ্ছা, মানে মোটামুটি সব কিছু এখন স্মুথই হচ্ছে, তাই না? মানে তুমি তো কোথাও এরকম কোনো মানে ডিফিকাল্টি ফেস করছো এইসব ডকুমেন্টেশন প্রসেসের ভিতরে যাওয়ার সময়? হ্যাঁ, আমার স্কলারশিপ যেদিন পাই, হুম হুম। এরপরে আমার মনে হইতেছিল যে আচ্ছা কিভাবে কি হবে, রাইট। অ্যাকোমোডেশন কিভাবে বুক করব, বা কার সাথে ফার্স্ট টাইম, কার সাথে যদি ফ্লাই করা যায় একসাথে, বা ভিসার ক্ষেত্রে আমাকে কে হেল্প করবে। বাট সেকেন্ড দিন থেকে দেখলাম যে না, হেল্প করার জন্য আসলে অনেকেই আছে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমার যে প্রোগ্রামে অনেকেই হুম। মনে করে যে বাংলাদেশ থেকে হয়তো বা একটা প্রোগ্রামে 2 জন বা 3 জন চান্স পায়, ইন জেনারেলি এটাই হয়। বাট হ্যাঁ। আমরাও একটু অবাক হয়েছি এবার, বাংলাদেশ থেকে 6 জন আমরা একসাথে আছি একই প্রোগ্রামে। তো এটা একটা মানে কি বলবো, এক্সেপশনাল জিনিস। তো যেহেতু আমরা 6 জন একসাথে আছি, তো এই জন্য আমাদের জন্য আরো ইজি হচ্ছে সবকিছু প্রসেস করা, বা আমরা একসাথে ফ্লাই করতে পারছি। এটা একটা ভালো দিক। রাইট, রাইট। তবে হচ্ছে মানে এটা ইন্টারেস্টিং যে একটা দেশ থেকে হচ্ছে 6 জন একই সময়ে যাচ্ছে, একই কোহর্টে যাচ্ছে আর কি। তো এটা কেন হয়, আমি হচ্ছে যারা অডিয়েন্স আছে তাদেরকে একটু বলে নিই। ধরেন যে এক একটা কোহর্টে
জন্য ধরেন যে একটা কান্ট্রি থেকে কোটা থাকে, ধরেন যে বাংলাদেশ থেকে 2জন কোটা হচ্ছে এই বছরের জন্য। তো আমি যতটুকু জেনেছি যে ওর প্রিভিয়াস 2 বছর থেকে কোনো মানে ওরা কাউকেই সিলেক্ট করে নাই বাংলাদেশ থেকে। মোটামুটি প্রিভিয়াস 2টা কোর্টে কোনো কোনো ভাই বা আপু হচ্ছে বাংলাদেশ থেকে চান্স পায় নাই। তো ওরা এই বছর পুরো তিন তিন কোহর্টের জন্য টোটাল হচ্ছে 6জন হয়। তো লাস্ট কোটাতে এসে ওরা 6জন একসাথে মানে 6টা কোটা একসাথে দিয়ে দিছে আর কি। তো হুইচ ইজ গ্রেট, তোমরা হচ্ছে ধরো যে একসাথে তোমাদের জন্য সব কিছু করতে সহজ হবে, কারণ তোমরা যখন আচ্ছা মোবিলিটিগুলো চেঞ্জ করবা, মানে প্লেন ভাড়া মানে প্লেনের টিকিট কাটা থেকে শুরু করে একসাথে আসা যাওয়া সব কিছু তোমাদের জন্য সুবিধা হবে আর কি। তো মোটামুটি আপনারা ট্রাই করবেন যে আপনার যখন আপনি স্কলারশিপটা পাবেন, অ্যাটলিস্ট তো আরেকজন বা 2জন আপনাদের কান্ট্রি থেকে পাবে আই হোপ। তো আপনি চেষ্টা করবেন যে তার সাথে যোগাযোগ করার, তিনি কিভাবে যাচ্ছেন, তিনি কিভাবে করতেছেন। তো আপনারা যখন একসাথে কাজগুলো করবেন তো আপনার কাজগুলো অনেক বেশি স্মুথ হয়ে যাবে আর কি। অলরাইট, সাফি, এখন আমি তোমার কাছে জানতে চাইবো যে তুমি ধরো যে অ্যাপ্লিকেশন ফেজের সময় তোমার ভেতর অনেক সময় ডিপ্রেশন চলে আসছে, হতাশা চলে আসছে, মন খারাপ হয়েছে তোমার। তো ওই সময়গুলো তুমি আসলে কিভাবে কাটিয়ে উঠছো আর কি, তখন তুমি কিভাবে নিজেকে মোটিভেটেড রাখছো? আচ্ছা, আমি যে টোটাল 5টা প্রোগ্রামে অ্যাপ্লাই করি, তো ফার্স্ট 2টা প্রোগ্রামে হচ্ছে আমাকে ডাইরেক্ট রিজেক্ট করে দেয়। তো আমি রোজার টাইম ছিল, হুম আমি হুম। তারাবি পরে আসে একদিন, ওই দিন আমার ফার্স্ট একটা প্রোগ্রাম থেকে রেজাল্ট আসে যে এই বছর অনেক অ্যাপ্লিক্যান্ট এসে তো তোমাকে আমরা এই বছর নিতে পারতেছি না, সরি। তো আচ্ছা ঠিক আছে, আরো 4টা প্রোগ্রাম রইলো আমার জন্য। তো আরো কয়েকদিন পর, আরো 10 দিন পর আরেকটা প্রোগ্রাম থেকে মেইল আসে যে না, এই প্রোগ্রামে আমার হইতেছে না এই বছর। তো তখন একটু চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা, আরো 3টা তো আছে, আচ্ছা দেখা যাক। তো তারপর আরেকটা থেকে আসলো সেলফ ফান্ডেড। ওরা আমার কোনো অপশনই দিল না, ইন্টারভিউ বা সামথিং, জাস্ট সেলফ ফান্ডেড অফার করছে যে তুমি যদি সেলফ ফান্ডেড আসতে চাও আমাদেরকে জানায়। ঠিক হুম আছে, তো আর আমার বাকি হলো 2টা। তো তখন আমি মানে অনেক টেনশনের মধ্যে পড়ে গেলাম যে আচ্ছা কি হবে নাকি হবে না, কারণ আমি একটু ওভার কনফিডেন্ট হয়ে আর কোনো আদার স্কলারশিপে অ্যাপ্লাই করিনি। কারণ আমার মনে হয়েছে যে না, আমার ইরাসমাস মুন্ডাতে হয়ে যাবে, সমস্যা নাই, 5টা প্রোগ্রামে অ্যাপ্লাই করছে, একটা তো ইনশাল্লাহ হয়ে যাবে। তো তখন আমার মনের মধ্যে একটু ভয় কাজ করলো। তো তারপরেই আমার এই যে প্রোগ্রাম যেটাতে আমি সিলেক্টেড হই ফাইনালি, ওইটা ভিডিও প্রেজেন্টেশনের জন্য আমার কাছে মেইল আসলো। তো ভিডিও আমি মেক করে দিলাম, 5 মিনিটের ভিডিও ভিডিও প্রেজেন্টেশন দিতে হয়েছে, রেকর্ডেড। তো এটা সাবমিট করলাম। তো এর মাঝখানে আরেকটা প্রোগ্রাম থেকে হচ্ছে ইয়ে আসছে, কনসোর্টিয়াম, যেটা পার্শিয়াল আচ্ছা স্কলারশিপ আচ্ছা। বলে আর কি, ওইটা আসছে। তো পার্শিয়ালে তো আসলে টাফ, প্রায় আমার হুম ওইখানেও 8,000 ইউরোর মতো দেওয়া লাগতো 2 ইয়ার্স। হুম। তো এটা একটু টাফ। তো পরবর্তীতে ইন্টারভিউর কল পাইলাম, সেটা আমি ইন্টারভিউ দিলাম এই ঈদের 2 দিন আগে। তো এটাই আমার লাস্ট অপশন ছিল ফুল ফান্ডেড এর জন্য। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে তো হইলো। মানে দেশের 2টা যখন আমার হাতে অপশন ছিল, লাস্ট 2 অপশনে আমার অবস্থা অনেকটাই হুম। খারাপ ছিল। বুঝতে পারছি, আমার সাথে এরকম হয়েছে, কারণ আমি অ্যাপ্লাই করছিলাম 6টা প্রোগ্রামে। তো আমি ভাবছি 6টা প্রোগ্রাম অনেক, হ্যাঁ, তো হয়ে যাবে, একটা না একটা থেকে হয়ে যাবে। বাট আলটিমেটলি শেষের দিকে কি মনে হয় যে ইস, রিগ্রেট ফিল হয় ভেতর ভেতর, আরও কয়েকটা প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করতে পারতাম। বাট অনেকের হয়তো বা এতগুলো প্রোগ্রাম থাকে না, অনেকের হয়তো 2-3টা প্রোগ্রাম থাকে হাতে। তো তাদের জন্য এটা আলাদা হিসাব, বাট যাদের সুযোগ থাকে যে আমি আরও কয়েকটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো, আপনি চাইলে করতে পারেন, কারণ হচ্ছে হাতে কয়েকটা ব্যাকআপ রাখা ভালো আর কি। অবশ্যই। বাট হ্যাঁ, 6টা প্রোগ্রাম ডিসেন্ট হয়ে যায় মোটামুটি ইনশাল্লাহ, কারণ আমি দেখেছি যে আমার হয়ে গেছে, তোমারও হয়েছে। তো মোটামুটি 5-6টা প্রোগ্রাম যারা ভালো মতো অ্যাপ্লাই করে, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি সবগুলা প্রোগ্রামে হচ্ছে শুধু ধুমাইয়া একই জিনিস দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন, এরকম না। প্রত্যেকটা প্রোগ্রামে অবশ্যই সময় দিয়ে 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 তারপর অ্যাপ্লাই করতে হয়, ওইটার জন্য নিজেকে তৈরি করা লাগে, প্রোফাইল রেডি করতে হয় এভাবে। তারপরে কারণ র্যান্ডম একটা জিনিস দিয়ে তো সব প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায় না, এটা তুমিও জানো। বাট আমরা অনেকক্ষণ কথা বললাম, এখন আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে তোমার আসলে ফিউচার প্ল্যান কি, তুমি হচ্ছে পড়াশোনা শেষে কি করতে চাও, মানে ইউরোপে কি করতে চাও আসলে তুমি? তো আমি যখন অ্যাপ্লাই করি, আমাদের থেকে ওই পোর্টালে জানতে চাওয়া হয়েছে যে আমার ফিউচার প্ল্যান কি, ইন্ডাস্ট্রি অর পিএইচডি। হুম হুম। তো এখানে তো পিএইচডি দেওয়া হয়েছে, আমারও নিজের ইচ্ছা ভবিষ্যতে পিএইচডি কমপ্লিট করার, এবং একাডেমিক সেক্টরে থাকার। তো দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। তোমরা এত পড়াশোনা করতে চাও কেন ভাই, বলো তো? কারণ ভাইয়া আমার আমার একটা পসিবিলিটি আছে, বাংলাদেশ হয়তো বা আমি ব্যাক করব। হুম হুম। তো সেক্ষেত্রে বাংলাদেশ যদি ব্যাক করি, পিএইচডি করে ব্যাক করলে আমার মনে হয় আমি এখানে একাডেমিক সেক্টরে কিছু একটা অবদান রাখতে পারবো। রাইট, কারণ আমি হচ্ছে এর আগেও আরেকজনের সাথে কথা বলছি, উনিও সেমভাবে বলছে, উনিও পিএইচডি করতে চায়, তুমিও পিএইচডি করতে চাও।
ইন্টারেস্টিং যে সবাই অনেক অনেক পড়াশোনা করতে চায় আসলে, যারা এই ফিল্ডে আসে তারা পড়াশোনা শুধু করতেই চায়। ভালো আর কি, পড়াশোনা যদি ভালো লাগে খুবই ভালো একটা জিনিস। হ্যাঁ, এখন আমি তোমার কাছ থেকে শেষ কোশ্চেন এটা আর কি, তারপর আমরা মোটামুটি ক্লোজ করে দিব। তোমার কাছে জানতে চাইবো যে যারা নতুন স্কলারশিপ হোল্ডার আসবে, মানে স্কলার যারা অ্যাপ্লাই করতেছে আর কি, যারা এখন জুনিয়র আছে, তো ওদের উদ্দেশ্যে তোমার ফাইনাল সাজেশন যদি কিছু থাকে তুমি দাও আর কি, সবার উদ্দেশ্যে ফ্লোর তোমার, তুমি হচ্ছে যতক্ষণ মন চায় তুমি নিয়ে কথা বলো। ফাইনাল সাজেশন যদি আমি দিতে চাই, যারা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের দিকে আপনারা আছেন, যেটা আমি আগেও বলছি, ফোকাস অন ইউর রেজাল্ট, ফোকাস অন ইউর রেজাল্ট, ঠিক আছে? এটা আপনার ভবিষ্যতে যে কিভাবে কাজে লাগবে আপনি কল্পনা করতে পারবেন না, কারণ বর্তমানে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। যেটা আমি বলছি, আমার প্রোগ্রামে এর আগের 3টা কোহোর্টে এত অ্যাপ্লিকেশন পরেই নাই। এবার এতই অ্যাপ্লিকেশন জমা পড়ছে যে ওরা মানে সিলেকশন ক্রাইটেরিয়া পর্যন্ত চেঞ্জ করা লাগবে, মাঝখানে একটা ভিডিও প্রেজেন্টেশন আনা লাগছে। তার মানে কি নেক্সট ইয়ার গুলোতে আমি ধরতে পারি আরো বেশি কম্পিটিশন হবে সবগুলো প্রোগ্রামে, নট অনলি ইরাসমাস, আদার যদি স্কলারশিপে আপনি যান তখন আপনাকে অনেক বেশি কম্পিটিশন ফেস করা লাগবে। আর ম্যাক্সিমাম স্কলারশিপের একটা কি ক্রাইটেরিয়া থাকে হচ্ছে আপনার সিজিপিএটা কেমন। হ্যাঁ, আপনি যদি প্রফেসর ফান্ডিং ম্যানেজ করতে পারেন আপনার রিসার্চ দিয়ে, ওইটা আলাদা, অনেক কম সিজিপিএ তো ওটা পারা যায় আপনার রিসার্চ যদি ভালো থাকে। বাট ইন জেনারেল ম্যাক্সিমাম স্কলারশিপ গুলোতেই হচ্ছে আপনার রেজাল্ট একটা বিগ ফ্যাক্টর, আপনার সিজিপিএটা একটা বিগ ফ্যাক্টর। তো ওইটাতে ফোকাস করেন আর রিসার্চ করেন, এমন রিসার্চ করেন যেটা হচ্ছে কিছুটা ইম্প্যাক্ট আছে সোসাইটির প্রতি, ওটার কিছুটা ইম্প্যাক্ট আছে, যেটা এটাতে কিছু একটা হইতে পারে আর কি, কারো হেল্প হইতে পারে, সোসাইটির হেল্প হইতে পারে, যেটা আপনি আপনার ফিউচারে যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন ওটা আপনি দেখাতে পারবেন, আলটিমেটলি ডট গুলো মিলাতে পারবেন যে আমি এই থিসিসটা করছি, এই রিসার্চ গুলো করছি, এখন আমি এই কারণে এই মাস্টার্সটা থেকে পরে আমি এই কন্ট্রিবিউশনটা করতে চাই। তো এগুলো যদি আপনি ঠিকভাবে রাখতে পারেন, আর হার্ড ওয়ার্ক জিনিসটা, আপনি হয়তো লাইফে অনেকবার মানে আনসাকসেসফুল হয়েছেন, আহ আপনার থেকে হয়তো বা আপনার প্যারেন্টস এর অনেক আশা ছিল, বাবা মার আশা থাকেই স্বাভাবিক সবার থেকে, আপনি হয়তো এটা ফুলফিল করতে পারেন নাই, বাট আপনার হাতে এখনো অনেক সুযোগ আছে। হ্যাঁ, জীবনটা এতটা ছোট না, তো চেষ্টা করে যান, ইনশাল্লাহ জীবনে ভালো কিছু করতে পারবেন। অলরাইট, থ্যাংক ইউ সাফি, তোমার সাথে মোটামুটি আমরা অনেকক্ষণ কথা বললাম। আই হোপ যারা হচ্ছে এতক্ষণ মনোযোগ দিয়ে এই পডকাস্ট পুরোটা শুনছেন, আপনারা অনেক কিছু জানতে পারছেন পুরোপুরি, খুবই মানে ইনফরমেটিভ একটা হচ্ছে মানে সেশন ছিল, খুবই ফ্রুটফুল একটা আমরা কথাবার্তা শুনলাম ওর কাছ থেকে। তো আই হোপ সবার অনেক বেশি কাজে লাগছে। সবাই এই যে সাজেশনগুলো পেলেন এগুলো হচ্ছে একটু 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 করে নিজের উপকারের জন্য কাজে লাগান, নিজের প্রোফাইলকে ভারী করার জন্য কাজে লাগান। আপনাদের মানে সামনের দিনগুলো অনেক সুন্দর হবে আর কি। সো এই বলে আমি আমাদের পডকাস্ট এখানে শেষ করছি। আগামী যে পডকাস্ট সিরিজটা আসবে সেখানে হয়তো বা আমরা অন্য আরেকজন এরকম সাফের মতো একজন ট্যালেন্টেড কাউকে নিয়ে আসবো, তার কাছ থেকে হয়তো বা আপনারা আরও এরকম কথাবার্তা শুনবেন। সো আমাদের সাথেই থাকবেন। দেখা হবে সামনে কোনো এপিসোডে। থ্যাংক ইউ সাফি। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য ভাইয়া।